হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজ আমরা পড়বো অর্থাৎ তোমাদের যে ওয়াটার যে রিসোর্স আছে, ওয়াটার রিসোর্সের আমরা সেকেন্ড যে পয়েন্টটা আমরা আগের দিন বলেছিলাম, অর্থাৎ মাল্টিপারপাস রিভার প্রজেক্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। অর্থাৎ প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা দেখলাম কি অ্যাজ এ রিসোর্স হিসাবে কি ওয়াটারকে আমরা কি করছি, যেহেতু ওয়াটার অ্যাজ এ রিসোর্স, সুতরাং ওয়াটারকে আমরা মানে কনজার্ভ তো আমাদেরকে করতেই হবে অ্যাজ এ রিসোর্স হিসাবে, এবং ওয়াটারকে আমরা কি করছি, ওভার এক্সপ্লয়েট করছি, তাই না? তো সুতরাং কিভাবে আমরা ওয়াটারের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে ওয়াটার যে স্কারসিটি হচ্ছে, অর্থাৎ ওয়াটার জলের যে সংকট দেখা দিচ্ছে, সেটাও আমরা দেখেছি। এবার আমরা দেখব যে কিভাবে ড্যাম অর্থাৎ যে ওয়াটার রিজার্ভায়ার থেকে আরম্ভ করে এইগুলোর মাধ্যমে কিভাবে ওয়াটারকে কি করতে হবে, যে ওয়াটারকে আমরা কিভাবে কনজার্ভ করে আসছি। অর্থাৎ মাল্টিপারপাস টপিক কি বলেছে, মাল্টিপারপাস মানে কি, অর্থাৎ যেখানে একটাই মাত্র যে পারপাস যে ফুলফিল হবে তা নয়, সেখানে অনেকগুলো পারপাস যেখানে ফুলফিল হবে। অর্থাৎ রিভার ড্যাম ক্রিয়েশনের মাধ্যমে কিভাবে মাল্টিপারপাস অর্থাৎ রিভার প্রজেক্টের মাধ্যমে কি হবে, তার সাথে কি হবে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, তার সাথে রিলেটেড কি ইন্টিগ্রেটেড মানে ইন্টিগ্রাল পার্ট অফ ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। এবার এই যে ড্যাম ক্রিয়েশনের মাধ্যমে যে ওয়াটার যে কনজার্ভ অর্থাৎ ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমাদের এখনকার যে কনসেপ্ট তা নয়, ঠিক আছে? এখানে সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, হাউ ডু উই কনজার্ভ অ্যান্ড ম্যানেজ দ্য ওয়াটার। ঠিক আছে, আমরা কিভাবে মানে ওয়াটারকে কনজার্ভ এবং ম্যানেজ করব, যেটা বললাম যে আমাদের ওয়াটার কনজারভেশন যে আইডিয়া, অর্থাৎ ক্রিয়েশন অফ ড্যাম, এই সমস্ত রিজার্ভায়ার এমব্যাঙ্কমেন্ট তৈরি করার এই আইডিয়াগুলো এখানে আমাদের রিসেন্ট টাইমের নয়, এগুলো একদম এনসিয়েন্ট পিরিয়ড থেকে এগুলো কিন্তু চলে আসছে। কিন্তু এনসিয়েন্ট এখন যে আমরা যে ওয়াটার যে ড্যাম যেটা বলি, যে বড় বড় যে স্ট্রাকচার রিভার বেসিনে, আগেকার দিনে কি হতো, এইরকম যে বড় মাপের হয়তো রিভার বেসিনে কি হতো না, যে ড্যাম তৈরি হতো না, ঠিক আছে? কিন্তু ড্যাম এবং কি বলবো মানে ড্যাম এই সমস্ত তৈরি হতো, কিন্তু আগেকার দিনে এত যে ওয়াটার স্কারসিটি, জলের অতটা অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার যথেষ্ট ছিল, ঠিক আছে? কারণ পপুলেশন কম ছিল, ঠিক আছে, একটা লিমিটেড একটা এগ্রিকালচার হতো, সেই জন্য অতটা স্কারসিটি ছিল না। কিন্তু আগেকার দিনেও যে ওয়াটার অ্যাজ এ রিসোর্স হিসাবে ওয়াটারের যে ইম্পর্টেন্স তারাও কিন্তু রিয়েলাইজ করতে পেরেছিল। সেই জন্য আগেকার দিনেও কিন্তু কি হতো, যে ড্যাম বা এই সমস্ত রিজার্ভায়ার তৈরি করা হতো, সেটা আমরা দেখে নেবো। এখানে কি বলেছে, আর্কিওলজিক্যাল এন্ড হিস্টোরিক্যাল রেকর্ডস, অর্থাৎ হিস্টোরিক্যাল রেকর্ড থেকে আমরা কি দেখতে পাচ্ছি, শোজ দ্যাট ফ্রম আওয়ার এনসিয়েন্ট টাইম উই হ্যাভ বিন কনস্ট্রাক্টিং, কি হচ্ছে, আমরা এনসিয়েন্ট টাইম থেকে আমরা কনস্ট্রাক্ট করে আসছি কি, এবং সফিস্টিকেটেড হাইড্রোলজিক স্ট্রাকচার, অর্থাৎ সফিস্টিকেটেড যে হাইড্রোলজি অর্থাৎ ড্যাম ট্যাম এইগুলো আমরা কিন্তু এনসিয়েন্ট পিরিয়ড থেকেই আমরা কিন্তু তৈরি করে আসছি। সেকেন্ড কি হচ্ছে, যে ড্যামস বিল্ট অফ স্টোন, কি দিয়ে স্টোন তৈরি মানে ড্যাম তৈরি হতো, অর্থাৎ স্টোন রাবেল, রিজার্ভায়ার লেকস, ঠিক আছে, এমব্যাঙ্কমেন্ট এন্ড ফর ক্যানেল ফর ইরিগেশন, ঠিক আছে? কি জন্য তৈরি হতো, বড় বড় যে পাথর আছে সে পাথর দিয়েও কিন্তু বাঁধের মধ্যে বাঁধ টাইপের করে সেখানে কি করতো, জলটাকে আটকে রাখতো। আর কি হতো, রিজার্ভায়ার লেক তৈরি হতো, ন্যাচারাল হতে পারে বা মানুষের মাধ্যমে সেখানে খোদাই করে সেখানে লেক তৈরি করতো। এবং কি হতো, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে সাপোজ এটা একটা নদী যাচ্ছে, ঠিক আছে, তো এই নদীর কি হলো, যে যখন ফ্লাডের টাইম হচ্ছে বা রেনি সিজনের টাইম হচ্ছে, নদীটা যখন ওভারফ্লো করে যাচ্ছে, তো ওভারফ্লো করার জন্য এই জায়গাটা হয়তো বাঁধ দিয়ে দিল, ঠিক আছে, নদীর এটাকে বাঁধ দিয়ে এমব্যাঙ্ক করে দিল, যাতে জলটা কি ওভারফ্লো করে না আসতে পারে এইদিকে। তো সুতরাং এই সমস্ত প্রসেস গুলো কিন্তু আগেকার দিনে ইউজ করা হতো, অর্থাৎ এবং কিসের জন্য, ক্যানেল ফর, এবং ক্যানেল এখান থেকেও ক্যানেল টাইপের অর্থাৎ বড় নালা টাইপেরও ইউজ করা হতো, কিসের জন্য, ফর ইরিগেশন। অর্থাৎ এনসিয়েন্ট, তাহলে আমরা কি দেখলাম, যে এনসিয়েন্ট আমলেও কিন্তু কি হতো, এনসিয়েন্ট পিরিয়ডে কিন্তু ড্যাম ইউজ করা হতো, ঠিক আছে, ফর ইরিগেশন পারপাস। কিন্তু সেই এনসিয়েন্ট আমলে যে আইডিয়া, সেটা কিন্তু আমরা কিন্তু এখন প্রেজেন্ট ডেতে মডার্ন আইডিয়াতেও সেটা কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি, তাই তো? সেই জন্য উই হ্যাভ কন্টিনিউড দিস ট্র্যাডিশন ইন মডার্ন ইন্ডিয়া বাই বিল্ডিং ড্যামস ইন দ্য মোস্ট, কোথায়, আওয়ার রিভার বেসিনস, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে এনসিয়েন্ট রিসেন্ট মডার্ন ইন্ডিয়াতে কি করেছি,
আমরাও কিন্তু কি করছি, রিভার বেসিনে এখন যে কনস্ট্রাকশন হচ্ছে ড্যাম এই সমস্ত, এই কনস্ট্রাকশনটা বড় মাপের হচ্ছে, ঠিক আছে। এবং এই আইডিয়াটা কিন্তু আমরা কিন্তু কন্টিনিউ করে আসছি। কেন আমরা এই আইডিয়াটাকে ক্যারি ফরওয়ার্ড করেছি? অর্থাৎ ড্যাম যদি না থাকে তাহলে কি হবে? ড্যাম না তৈরি করলে আমাদের ইরিগেশন পারপাসে আমরা জল পাবো না সবসময়, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে এই সমস্ত কন্ডিশনের জন্য একটাই মাত্র সমস্যা, সেটা হচ্ছে ওভার পপুলেশন। অর্থাৎ পপুলেশনের জন্য কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড আমাদের করতে হচ্ছে। সুতরাং আমরা এবার দেখে নেবো যে নেক্সট স্লাইডে যে এনসিয়েন্ট, যে আমরা যে এনসিয়েন্ট আমলে এখানে এনসিয়েন্ট আইডিয়ার কথা বলা রয়েছে। সুতরাং এনসিয়েন্ট আমলে অর্থাৎ এনসিয়েন্ট পিরিয়ডে কিভাবে ড্যাম এবং কোথায় কি ড্যাম ছিল, কিভাবে তারা ওয়াটারকে ম্যানেজমেন্ট করতো, ঠিক আছে। এবার আমরা দেখবো এনসিয়েন্ট হাইড্রোলজিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ প্রিভিয়াস স্লাইডে আমরা বললাম যে যেহেতু আমাদের যে প্রেজেন্ট যে আমাদের যে ওয়াটার কনজারভেশনের কনসেপ্ট এবং তার বেসিসে আমরা যে ড্যাম এই সমস্ত তৈরি করছি, এই কনসেপ্টটা হচ্ছে কিন্তু প্রি মডার্ন কনসেপ্ট, অর্থাৎ আর্লিয়ার পিরিয়ড থেকে কিন্তু এটা চলে আসছে। তো কিভাবে এসছে আমরা সেটা দেখবো যে এনসিয়েন্ট পিরিয়ডে কিভাবে এটা এই ড্যামের কনসেপ্টটা ওভার দ্য পিরিয়ড কিভাবে আস্তে 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 ডেভেলপ হয়েছে। এখানে কি বলেছে যে ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি বিসি সিঙ্গাবেরাপুরা near Allahabad had sophisticated water harvesting system. ওয়াটার হারভেস্টিং সিস্টেম ছিল কিসের জন্য? যে চ্যানেলিং দ্য ফ্লাড ওয়াটার অফ গঙ্গা। অর্থাৎ এলাহাবাদের অর্থাৎ একদম ফার্স্ট মানে বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্টে কি হচ্ছে, সিঙ্গাপুরাপুরমের এলাহাবাদ অর্থাৎ এখানে কি ছিল, এখানে যে গঙ্গার যখন ফ্লাডের টাইমে গঙ্গার যে জলটা যখন ওভারফ্লোড হয়ে যেত তখন সেটাকে কি হতো, একটা ব্যারিয়ার তৈরি করে নিয়ে সেটাকে কি করতো, সেই জলটাকে ওরা ক্যাপচার করে নিত, পরে সেটাকে ইরিগেশন পারপাস বা অন্য কোনো পারপাস সেটা ইউজ হতো। তো সেটা সুতরাং এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানে এনসিয়েন্ট টাইমেও কি যে যে হাইড্রোলজিক্যাল স্ট্রাকচারটা যেটা ছিল সেটা একটু ডেভেলপ ছিল, তারা ওয়াটারকে কনজার্ভ করতো, ঠিক আছে। সেকেন্ড কি, ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য ড্যামস লেকস অ্যান্ড ইরিগেশন সিস্টেম ওয়ার এক্সটেন্সিভলি বিল্ড। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য মানে অর্থাৎ প্রায় আজ থেকে 1000 বছর আগে, 1000 ইয়ার্স প্রিভিয়াস টাইমের কথা বলছে, যেখানে কি হতো চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ড্যাম, লেক, ইরিগেশন সিস্টেম এগুলো কিন্তু এক্সটেন্সিভলি কি করতো, বিল্ড করা হতো ফর দ্য ইরিগেশন পারপাস। থার্ড হচ্ছে এভিডেন্স অফ সফিস্টিকেটেড ইরিগেশন ওয়ার্কস হ্যাভ বিন ফাউন্ড ইন কলিঙ্গা, উড়িষ্যা, নাগার্জুনকোন্ডা অন্ধ্রপ্রদেশ, বেনুর কর্ণাটকা, কোলাপুর মহারাষ্ট্র এক্সেট্রা। অর্থাৎ যে এনসিয়েন্ট অর্থাৎ হাইড্রোলজিক্যাল স্ট্রাকচারের অর্থাৎ ড্যাম বা এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো এগুলো কোথায়, যে বিভিন্ন ডাইনেস্টিতে, কলিঙ্গ ডাইনেস্টি উড়িষ্যাতে, নাগার্জুনকোন্ডা অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বেনুর কর্ণাটকা এবং কোলার মহারাষ্ট্রেও কিন্তু এই সমস্ত রিজিয়ন গুলোতেও কিন্তু কি করা হতো, যে রেন অর্থাৎ ওয়াটারকে হারভেস্ট করা হতো, ব্যারিয়ার তৈরি, বাঁধ বা অন্যান্য বিভিন্ন রকম লেক তারপর ন্যাচারাল রিজার্ভার তৈরি করে বা আর্টিফিশিয়াল রিজার্ভার তৈরি করে কিন্তু কি করা হতো, জল মানে ড্যাম ক্রিয়েট করে এটাকে কনজার্ভ করা হতো। সেকেন্ড হচ্ছে ইন দ্য 11th সেঞ্চুরি অর্থাৎ ভূপাল লেক, ওয়ান অফ দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ ইটস টাইম ওয়াজ বিল্ড। অর্থাৎ ভূপাল অর্থাৎ 11th সেঞ্চুরিতে অর্থাৎ যে ভূপালের যে ভূপাল যে শহরটা আমরা এখন ভূপাল বলি, সেখানে একটা এই শহরটাকে তৈরি করেছিল কে, এখন রাজা ভোজ, ঠিক আছে। রাজা ভোজ এই ভূপাল শহরটাকে ক্রিয়েট করেছিল এবং ভূপালের এনসিয়েন্ট যে নাম ছিল সেটা হচ্ছে ভোজতাল, ঠিক আছে। আর ভূপাল কি, ভূপাল হচ্ছে একদম মাউন্টেনাস রিজিয়নে, অর্থাৎ চারিদিকে এরকম মাউন্টেনে এরকম ঘেরা, এরকম মাউন্টেনে ঘেরা। এই জায়গাটাতে কি হলো, এখানে একটা আর্টিফিশিয়াল লেক তৈরি করে নিল, ঠিক আছে। তাহলে সুতরাং হেভি যখন ডাউনপোর হতো, বৃষ্টি হতো, তখন কি হতো, জলগুলো ন্যাচারালি এখানে এসে স্টোর হতো এবং একটা লেক তৈরি হয়ে গেল। এই টাইমে কি বোঝা যাচ্ছে, তাহলে ভূপাল লেক ছিল তখনকার সময়ে একদম লার্জেস্ট আর্টিফিশিয়াল অর্থাৎ ম্যানমেড তৈরি, ন্যাচারাল নয়, আর্টিফিশিয়াল লেক ইন ইস টাইম ওয়াজ বিল্ড। তাহলে বোঝা যাচ্ছে যে এনসিয়েন্ট টাইমেও 14th সেঞ্চুরিতেও কি হচ্ছে, কি ছিল, ড্যাম এই সমস্ত ক্রিয়েট হয়েছিল। লাস্ট ইন দ্য 14th সেঞ্চুরি
দ্য ট্যাঙ্ক ইন হাউস খাস ইন দিল্লি, এটাও কিন্তু ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। কি জন্য? ওয়াজ কনস্ট্রাক্টেড বাই ইলতুৎমিশ। কে তৈরি করেছিল? রাজা ইলতুৎমিশ। ঠিক আছে, কিসের জন্য? সাপ্লাই অফ ওয়াটার ইন শ্রীফোর্ট এরিয়া। অর্থাৎ 14th সেঞ্চুরিতে কি দেখলাম যে রাজা ইলতুৎমিশ যে হাউস খাস যে একটা ফোর্ট দিল্লিতে কি করেছিল, তার যে ফোর্ট ছিল সিরি ফোর্ট, সেই ফোর্টে ওয়াটার সাপ্লাইয়ের জন্য কি সে রিজার্ভায়ার তৈরি করে সেখানে অর্থাৎ এই ড্যামের কনস্ট্রাকশন করেছিল। অর্থাৎ এই স্লাইডের মধ্যে বুঝতে পারলাম যে ড্যাম যে মডার্ন ইন্ডিয়া যে ড্যাম ক্রিয়েশনের যে কনসেপ্টটা, এটা মডার্ন ইন্ডিয়ার কনসেপ্ট নয়, এটা কিন্তু একদম প্রি হিস্টোরি অর্থাৎ এনসিয়েন্ট প্রি মডার্ন ওয়ার্ল্ড থেকেই টাইম থেকেই কিন্তু আমাদের ইন্ডিয়াতে এই জিনিসটা মানে চলে আসছে। অর্থাৎ এখান থেকে একটা বড় কোশ্চেন এমনি হতেই পারে যে কি যে হোয়াট আর দ্য প্রমিনেন্ট এনসিয়েন্ট হাইড্রোলজিক্যাল স্ট্রাকচার ইন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে সুতরাং যখন প্রমিনেন্ট হাইড্রোলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়ার কথা বলবে, এনসিয়েন্ট ইন্ডিয়ার কথা বলবে, তখন এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। 1st সেঞ্চুরি বিসি থেকে স্টার্ট করে একদম চন্দ্রগুপ্ত মৌর্য আমল থেকে স্টার্ট করে এভিডেন্স অফ যে বিভিন্ন ডাইনেস্টি এবং 11th সেঞ্চুরির যে ভোপাল লেক থেকে আরম্ভ করে 14th সেঞ্চুরির হাউস খাস দিল্লি এই যে সিরি ফোর্টে যে ওয়াটার নিয়ে যাওয়ার যে প্রসেসটা, এটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে হাউ ডু ড্যাম হেল্পস আস কনজার্ভিং অ্যান্ড ম্যানেজিং ওয়াটার। অর্থাৎ আমাদের ড্যাম কিভাবে আমাদের ওয়াটারকে কনজার্ভ এবং ম্যানেজ করতে সাহায্য করবে। তার আগে আমরা কি দেখে নেবো, তাহলে ড্যাম কি আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ড্যাম। তো ড্যাম হচ্ছে কি? ড্যাম ইজ এ ব্যারিয়ার অ্যাক্রস flowing water that obstruct direct or retards the flow, often creating a reservoir like a lake or impoundment মানে কি? একটা ডিপ্রেশন, গর্ত। অর্থাৎ ড্যাম কি? ড্যাম হচ্ছে সাপোজ যে তুমি ধরো এটা একটা রিভার আসছে, ঠিক আছে, তো এই রিভারে আমি কি করলাম? এখানে একটা অবস্ট্রাক্ট তৈরি করলাম, অর্থাৎ কি করলাম? আমি একটা ব্যারিয়ার তৈরি করলাম। ঠিক আছে, এই ব্যারিয়ার তৈরি করার সাথে সাথে কি হলো? এখানে যে জলটা, এই রিভারে জলটা আসছিল, সেই ফ্লোটাকে আমরা যখন স্টপ করে দিলাম, তখন এই জলটা আস্তে আস্তে চারিদিকে এই রিজিয়নে জমা হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি করতে পারি? এই যে ওয়াটারের রিভারের যে ফ্লোটাকে, সেটাকে আমরা রিডাইরেক্ট করতে পারি। অর্থাৎ এখান থেকে আমি হয়তো কোনো আর একটা খাল নিয়ে এসে, ক্যানেল নিয়ে এসে আমি এই দিক থেকে জলটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এদিক থেকেও আমি নিয়ে যেতে পারি। ঠিক আছে, এদিকে কারণ জল এই জায়গাটাতে জল জমে রয়েছে। ঠিক আছে, সুতরাং এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটা কিন্তু ড্যাম নয়। আমরা সাধারণত বলি এটাকে, এই যে স্ট্রাকচার, এটা ড্যাম, কিন্তু স্ট্রাকচারটা ড্যাম নয়। এই যে স্ট্রাকচারের পিছনে যে রিজার্ভায়ারটা তৈরি হলো, সেটাকেই আমরা বলবো ড্যাম। ক্লিয়ার? এবার কি বলছে? আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, কি? ড্যাম রেফার্স টু দ্য রিজার্ভায়ার rather than the structure। যেটা বললাম যে ড্যাম হচ্ছে কিন্তু কোনো রিজার্ভায়ারটাকে বলছে ড্যাম, কিন্তু এটা কোনো স্ট্রাকচারটা নয়, এটা ড্যাম নয়। কিন্তু আর একটা কি? most dams have a section called spilling through which water passes। অর্থাৎ প্রত্যেকটা ড্যামের দেখবে এরকম গেট থাকে একটা করে। ঠিক আছে, এই গেট থাকে, এই গেটের মাধ্যমে কি হয়? ওয়াটার পাস করে থ্রু অ্যাকর্ডিং টু নিড, যেমন দরকার সেই ওয়াইজ ওয়াটারটাকে কিন্তু ইরিগেশন পারপাস, বিভিন্ন পারপাসে কি হয়? ছাড়া হয় জলটা গেটের মধ্যে দিয়ে। অর্থাৎ এই যে গেটের মাধ্যমে জলটা বেরোচ্ছে, এটা কি বলছে? স্পিলিং, অর্থাৎ স্পিল হচ্ছে। আর ড্যাম হচ্ছে কি? স্ট্রাকচার। মনে রাখতে হবে ড্যাম কি? এই স্ট্রাকচারটা নয়, এর পিছনে যে রিজার্ভায়ারটা তৈরি হচ্ছে সেটাই ড্যাম। বোঝা গেল ড্যাম কি? এবার নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন দেখে নেবো আমরা। ড্যামের ক্লাসিফিকেশন কি? অর্থাৎ ড্যামের ক্লাসিফিকেশন দু ধরনের হয়। অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, অর্থাৎ কি মেটেরিয়াল দিয়ে ড্যামটা তৈরি হয়েছে। ঠিক আছে, এন্ড অন দ্য বেসিস অফ স্ট্রাকচার হিসেবে ড্যামকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, তাই না? একটা হচ্ছে টিম্বার ড্যাম, আর একটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট অর মেসোনারি ড্যাম। অর্থাৎ টিম্বার ড্যাম কোথায় দেখতে পাবো? টিম্বার ড্যাম হয়তো দেখা গেল যে কোনো ছোট্ট একটা নদী রয়েছে, গ্রাম্য এলাকায় দেখা যায় যে সেখানে নদী পাস করছে, তো সেই নদীতে কি হচ্ছে? যে জল এই নদী পাস করছে, এখানে কি করলো? যে ব্যারিয়ার তৈরি করলো, কাঠ, তারপর
সব গাছের গুড়ি টুড়ি ফেলে কি করলে একটা বাঁধ দিয়ে একটা জল তৈরি করলে, যেখানে পিছনে জলটা এখানে স্টে করে, যেখানে এই পার্শ্ববর্তী রিজিয়নের লোকগুলো কি করতে পারে, ইরিগেশনের জন্য জলটাকে ইউজ করতে পারে। সেটা হচ্ছে টিম্বার। আরেকটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট মেশনারি ব্যাংক, অর্থাৎ যে বড় অর্থাৎ সিমেন্টের কংক্রিটের যে বড় বড় ড্যাম গুলো আমরা যে দেখতে পাই, যেমন ভাগড়ানাঙ্গাল, ঠিক আছে, মাইথন, পাঞ্চের যে সমস্ত বড় বড় ড্যাম গুলো রয়েছে, সেইগুলো পড়ছে কিসের, এমব্যাঙ্কমেন্ট অর মেশনারি ড্যাম। সেকেন্ড হচ্ছে অন দ্য বেসিস অফ হাইট, অর্থাৎ উচ্চতা অনুসারে ব্যাংকে এগুলোকে আবার কিন্তু সাব ক্যাটাগরি করা হয়, সেগুলো তো অত জানার দরকার নেই। এবং সেকেন্ড হচ্ছে বেসিস অফ হাইট ওয়াইজ ড্যামকে আবার দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে লার্জ ড্যাম আর একটা হচ্ছে স্মল ড্যাম। লার্জ ড্যাম হচ্ছে ছোট ছোট যে সমস্ত টিম্বার ড্যাম যেগুলো বললাম আমরা, সেগুলো হচ্ছে লার্জ অর্থাৎ স্মল ড্যাম। আর লার্জ ড্যামের মধ্যে পড়বে আবার এমব্যাঙ্কমেন্ট আর মেশনারি ড্যাম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো যে ড্যাম সম্পর্কে জানলাম। এবার আমরা দেখবো যে ড্যাম কিভাবে হেল্প করছে কনজার্ভিং দ্য ওয়াটার ম্যানেজিং, ওয়াটারকে ম্যানেজ করতে ড্যাম কিভাবে কি রোল প্লে করছে। এবার আমরা মেন থিমে আসবো, অর্থাৎ এই যে মাল্টিপারপাস রিভার প্রজেক্ট কি করলো, যে মাল্টিপারপাস রিভার প্রজেক্ট এবং ইরিগেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে যে সাব টপিকটা রয়েছে, হাউ টু ড্যাম হেল্প আস কনজার্ভ অ্যান্ড ম্যানেজিং দ্য ওয়াটার। প্রথমে আমরা দেখলাম কি তাহলে ড্যাম কি এবং ড্যামস এর ক্লাসিফিকেশন দেখলাম। এবার ড্যাম কিভাবে ওয়াটারকে কনজার্ভ করছে এবং কিভাবে ওয়াটারকে ম্যানেজ করছে সেটাকে দেখবো। কি হচ্ছে যে টুডে ড্যামস আর বিল্ড নট জাস্ট ফর ইরিগেশন, তাই না? এনসিয়েন্ট পিরিয়ডে আমরা কি দেখলাম যে ড্যাম শুধু ইউজ করছিল কিসের জন্য, ইউজ হচ্ছিল আমাদের জাস্ট ওয়াটারের মানে ইরিগেশনের জন্য, অর্থাৎ মানে ইরিগেটেড ক্রপ, অর্থাৎ যে জমি চাষ করবে, যে ফসল লাগবে তার জলের জন্য কিন্তু ড্যাম ইউজ করা হতো। কিন্তু ইন প্রেজেন্ট ডেতে কি হচ্ছে, আমরা ড্যাম থেকে কি করছি, ইলেকট্রিক জেনারেট করছি, অর্থাৎ প্রেজেন্ট ডেতে ড্যাম ইউজ হচ্ছে আমাদের ইলেকট্রিক জেনারেশনের জন্য ইউজ হচ্ছে, ওয়াটার সাপ্লাই ফর ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য আমরা তো জলকে তো আমরা ব্যবহার করছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ফ্লাড কন্ট্রোলের জন্য, অর্থাৎ কোন একটা আপার যে বেসিনে হয়তো দেখা গেল যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল, সেই জলটার জন্য কি হবে, লোয়ার যে প্লেন রয়েছে সেখানে হয়তো সেই জায়গাটা ফ্লাডেড হয়ে যাবে, সেই জন্য মাঝে ব্যারিয়ার তৈরি করে বাঁধ দিয়ে সেই জলটাকে অবস্ট্যাকল তৈরি করে বাঁধের বিপরীত দিকে জলটাকে আটকে রাখা হলো, যাতে কি হলো নিচের যে রিজিয়নটা ফ্লাড থেকে সেই রিজিয়ন থেকে বাঁচানো যায়। পরবর্তীকালে আবার সেখান থেকে কি হবে, সেই ইরিগেশন পারপাসে প্রয়োজন মতো সেখান থেকে জলটা ছাড়াও হবে এবং ইরিগেশনও হবে। সেকেন্ড হচ্ছে রিক্রিয়েশন মানে কি, অর্থাৎ ড্যাম যেখানে তৈরি হবে সেই জায়গাটা অনেক সময় একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন মাইথেন, পাঞ্চেত, যে মাসানজোর আমাদের, আমরা কি করি সেখানে ঘুরতে যাই। ঠিক আছে, মানে বিভিন্ন সিনারি আমরা দেখতে চাই প্রকৃতির, সেখানে রিক্রিয়েশন রিফ্রেশমেন্টের জন্য আমরা ড্যামটাকে ট্যুর পারপাসে ইউজ করি। আর একটা হচ্ছে ইনল্যান্ড নেভিগেশন, অর্থাৎ ড্যাম যখন হবে, ড্যামটা একটা ভাস্ট একটা রিজিয়নে, অর্থাৎ দেখা যায় এই পাহাড়ি অঞ্চলের মধ্যে যে এখানে যে বেসিন আছে এই জায়গাটাতে ড্যাম তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই ড্যাম তৈরি হলে এই যে এই বিশাল রিজিয়নটা থেকে জলটা একটা কি হবে, ওয়াটার লগিং ক্রিয়েট হবে। এবার ফলে কি হয়, এই রিজিয়ন থেকে দেখা গেল যে কোনো একটা নৌকোর মাধ্যমে অনায়াসে এই রিজিয়নে এই অঞ্চলটাতে যাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা ইনল্যান্ড একটা নেভিগেশন একটা ক্রিয়েট হলো। ঠিক আছে, সেখানে হচ্ছে যে ফিশিং ব্রিডিং, অর্থাৎ এবার এই যেখানে যেহেতু এই জায়গাটাতে মাছ মানে জল রয়েছে, যে জল থাকলে সেখানে কি হয়, যে মাছ চাষ করা হয়। ঠিক আছে, মাছ চাষ করে সেখানে ইকোনমিক্যালি সেই জায়গাটাকে মানে সেই ইকোনমিক্যালি আমরা একটু ডেভেলপ করতে পারি। তো দিস আর দা মানে মাল্টিপারপাস প্রসেস, অর্থাৎ মাল্টিপারপাসের একটা ড্যাম ক্রিয়েট করে কি হলো, এই সমস্ত বেনিফিট গুলো আমরা পাচ্ছি। অর্থাৎ কোনো একটা বেনিফিট আমরা পাচ্ছি না, আমরা ড্যামটাকে ইউজ করছি কিসের জন্য, মাল্টিপারপাস। এখান থেকে মাল্টিপারপাস ফুলফিল হচ্ছে, নেভিগেশন হচ্ছে, ইনল্যান্ড নেভিগেশন, রিক্রিয়েশন হচ্ছে, ফ্লাড কন্ট্রোল হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক পারপাসে ওয়াটার ইউজ হচ্ছে, ইলেকট্রিক জেনারেশন হচ্ছে। ঠিক আছে, তো সুতরাং এই যে সমস্ত যখন একটা ড্যাম ক্রিয়েট করে এই গোটা হোল জিনিসটাকে যখন আমরা পেয়ে যাচ্ছি, তখন এটাকে আমরা কি বলছি, বলছি মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। ঠিক আছে, অর্থাৎ তখন এটাই হয়ে যাচ্ছে আমার কি, মাল্টিপারপাস প্রজেক্ট। এর পারপাস কি, এটা সিঙ্গেল নয়, এটা মাল্টি, অর্থাৎ মোর দ্যান ওয়ান পারপাস আমাদের ফুলফিল হচ্ছে। সেজন্য এই ধরনের যে ড্যাম ক্রিয়েট হয়, এই সমস্ত ফুলফিলমেন্ট গুলোকে যখন করা হয় তখন সেটাকে বলা হচ্ছে মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। এর একটা যদি এক্সাম্পল দেখো নিচে, এক্সাম্পল দেখবো মাল্টিপারপাস রিভার প্রজেক্টের এক্সাম্পল। এখানে কি দিয়েছে, সতলজ বিয়াস রিভার
রিভার বেসিন, সেখানে কি তৈরি, আমরা জানি যে সতলেজ যে বিয়াস রিভার আছে, সেই রিভার বেসিনে ভাকরা নাঙ্গাল একটা কি হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। আর একটা ক্রিয়েট হয়েছে যে মহানদী, যে অর্থাৎ উড়িষ্যাতে যে মহানদী আছে, মহানদীর উপরে কি তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে হীরাকুন্ড বাঁধ, অর্থাৎ হীরাকুন্ড প্রজেক্ট। অর্থাৎ ভাকরা নাঙ্গাল তোমরা জানো যে সাপোজ এটা ইন্ডিয়া, আউটলাইন ম্যাপ আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো ইন্ডিয়ার এই যে এখান থেকে কোন নদী গেছে, সিন্ধু নদী গেছে, সিন্ধু নদী যে সমস্ত ট্রিবিউটি আছে, ঝেলম, রবি, ঠিক আছে, সতলজ, বিয়াস, এইখান থেকে একটা নদী গেছে যে সতলজ এবং এই নদীটা সতলজ এবং এই নদীটা বিয়াস, ঠিক আছে। অর্থাৎ এই সতলজ আর বিয়াসের মাঝে পাঞ্জাব রিজিয়নে কি হয়েছে, এই রিজিয়নটা আমাদের তৈরি হয়েছে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট, ঠিক আছে। এই ভাকরা নাঙ্গাল প্রজেক্টটাতে আমরা কি হচ্ছে, এখানকার যে বাঁধটা ক্রিয়েট করা হয়েছে, ড্যামটা, সেটা আমাদের ফুলফিল করছে শুধু ইরিগেশন নয়, ইরিগেশনের সাথে সাথে আমাদের কি করছে, যে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার আমরা জেনারেট করছি এখান থেকে, এবং ইরিগেশন পারপাসে তো আমরা ইউজ করছি, ঠিক আছে। তাহলে সুতরাং কোথায় সেটা তৈরি হয়েছে, যে বিয়াস এবং সতলজ নদীর কনফ্লুয়েন্সে। সেকেন্ড হচ্ছে এখানে মহানদী, অর্থাৎ মহানদীর উপরে এখানে একটা ড্যাম তৈরি হয়েছে, সেটা হচ্ছে হীরাকুন্ড। এখানে হচ্ছে হীরাকুন্ড। এই হীরাকুন্ড ড্যামটার পারপাস কি, এই হীরাকুন্ড ড্যামটা এই জন্যই ক্রিয়েট করা হয়েছে কারণ এই যে রিজিয়নটা, এখানে বৃষ্টিপাত বেশি হয়। তাহলে এই রিজিয়নটাতে এখানে বৃষ্টিপাত রিজিয়ন হলে আমরা প্রথমেই বলছি ড্যামের মাধ্যমে কি হলো, যে লোয়ার রিজিয়নটাকে যেহেতু ফ্লাডেড না হয়েছে, সেই জন্য কি হয়, ড্যাম তৈরি করে আপার বেসিনের জলটা যদি লোয়ার বেসিনে বেশি না পৌঁছায়, সেই জন্য বাঁধ ক্রিয়েট করা হয়, ফ্লাডের হাত থেকে রক্ষা করা হয়। সেই জন্য এখানে কি হয়েছে, এই যে ভাকরা নাঙ্গাল প্রজেক্টটা, ভাকরা নাঙ্গাল নয়, যে হীরাকুন্ড প্রজেক্টটা, হীরাকুন্ড পর্যন্ত এই মহানদী বেসিনের উপরে হীরাকুন্ড বাঁধটাকে দেওয়া হয়েছে। এর মেন পারপাস হচ্ছে কি, এর মেন পারপাস হচ্ছে কনজার্ভ ওয়াটার ফর কন্ট্রোল ফ্লাড, অর্থাৎ ফ্লাড কন্ট্রোল হচ্ছে ফ্লাড কন্ট্রোল। এবার শুধু তো ফ্লাড কন্ট্রোল হচ্ছে না, ফ্লাড কন্ট্রোলের সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো ফুলফিলমেন্ট হচ্ছে, ঠিক আছে। আবার এখানে যে বিয়াস আর সতলজ নদীতে যে আমরা দেখলাম যে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট, এখানে শুধু এখানে হাইড্রো ইলেকট্রিসিটি ক্রিয়েট হচ্ছে, হাইড্রো ইলেকট্রিসিটি তো হচ্ছেই, তার সাথে সাথে কি এই জিনিসগুলো এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে সুতরাং বোঝা গেল যে একটা বাঁধ ক্রিয়েট করে, অর্থাৎ জলের যে ন্যাচারাল ফ্লোটাকে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, সেখান থেকে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা পাচ্ছি। সেই জন্য এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। আমরা মাল্টিপারপাস যে রিভার প্রজেক্টের, সুতরাং তার বেনিফিট গুলো আমরা বুঝতে পারলাম, যে একটা মাল্টিপারপাস কোন একটা জায়গায় রিভার বেসিনে যখন মাল্টিপারপাস রিভারটা যখন কি হচ্ছে, অর্থাৎ কোন ড্যাম ক্রিয়েট হচ্ছে, তখন সেখান থেকে আমরা শুধু একটা নয়, বিভিন্ন রকমের আমরা বেনিফিট সেখান থেকে আমরা পাচ্ছি, তাই না। সুতরাং এই বেনিফিট গুলো তো আমরা আলোচনা করলাম। এবার এই যে বেনিফিট গুলো যেহেতু আমরা পাচ্ছি, সেইগুলো অর্থাৎ পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পেলাম, ঠিক আছে, তখন অর্থাৎ স্বাধীনতা পাওয়ার পরে তখন কি হলো, যে আমরা রিয়েলাইজ করতে পেলাম যে ড্যামের ইম্পর্টেন্সটা কি, ঠিক আছে। সেই জন্য কি মাল্টিপারপাস যে রিভার প্রজেক্ট আছে আফটার ইন্ডিপেন্ডেন্স কি হলো, যে এটাকে বলা হলো যে টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে। কে বলেছিল, জওয়াহরলাল নেহেরু, ঠিক আছে। কারণ ব্রিটিশরা আমাদের পুরো ইকোনমি সিস্টেমটা পুরো একদম ডিস্ট্রয় করে দিয়েছিল, ঠিক আছে। যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পাই, তখন আমরা একদম নামেই একমাত্র স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ইকোনমিক কন্ডিশন আমাদের একদম শোচনীয় অবস্থা ছিল, ঠিক আছে। তখন এই সমস্ত রিভার গুলো না থাকার জন্য যে সমস্ত লোয়ার যে সমস্ত রিজিয়ন গুলো, এগুলো রেনি সিজনে কি হতো, একদম ফ্লাডেড হয়ে যেত, সমস্ত কিছু ক্রপ ডিস্ট্রয় হয়ে যেত। আবার অন্যান্য সময়ে কি হতো, যে জলের অভাবে ঠিকঠাক, যে বছর বর্ষা যে ঠিকঠাক না হলে সেখানে কিন্তু বৃষ্টিও হতো না, বর্ষা ঠিক না হলে সেখানে ক্রপও ঠিকঠাক গ্রো করতো না, তো ফ্যামাইনের সিচুয়েশন ক্রিয়েট হতো। তো সুতরাং যখন দেখলো যে এই মাল্টিপারপাস রিভার প্রজেক্ট থেকে, অর্থাৎ ড্যাম ক্রিয়েশনের মাধ্যমে যে বিভিন্ন ধরনের যে সমস্ত পারপাস আমরা সেগুলো ফুলফিল হচ্ছি, তখন সেটাকে আমরা কনসিডার করতে লাগলাম, অর্থাৎ মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু সেটাকে কনসিডার করলে টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া। কেন? কারণ এই যে মাল্টিপারপাস রিভার যে প্রজেক্ট এটা লঞ্চ হলো,
কি তার ইনিশিয়েটিভ, তার এম ছিল কি, যে আফটার ইন্ডিপেন্ডেন্স উইথ দেয়ার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, অর্থাৎ ওয়াটার রিসোর্সটাকে কিভাবে ম্যানেজ করব, ঠিক আছে, ঠিক আছে, ফ্যামাইনের সময় কিভাবে আমরা ইউজ করব ইরিগেশন পারপাসে, আবার রেনি সিজনের সময় আমরা কিভাবে ফ্লাডের হাত থেকে বাঁচার জন্য ওয়াটারটাকে ম্যানেজ করব, আবার সেখান থেকে কি হবে যে যখন জলটা ছাড়বে তখন সেখান থেকে টারবাইনের মাধ্যমে আমরা সেখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটিও প্রডিউস করতে পারছি। তো সেই জন্য এটাকে ইনিশিয়েটিভ নেওয়া হলো। সেকেন্ড হচ্ছে ইট উড ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, এটা এগ্রিকালচার ডেভেলপমেন্ট হবে কোথায়, ইন দ্য ভিলেজ ইকোনমি আর উইথ দ্য র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য গ্রোথ অফ আরবান ইকোনমি। তাহলে একটা ড্যাম কিভাবে ভিলেজ ইকোনমি আর আরবান ইকোনমি, যে আরবান যে ইকোনমিটাকে গ্রো করবে, অর্থাৎ ভিলেজে কি হয়, যে সমস্ত এগ্রিকালচার যত আছে, যত রিজিয়ন আছে, এগ্রিকালচার রিজিয়নে সাধারণত গ্রাম্য এলাকাতে এগ্রিকালচারটা হয়। তো এগ্রিকালচার রিজিয়নে যদি জলটা যদি ঠিকঠাক যদি না পায়, অর্থাৎ ল্যাক অফ ওয়াটারের জন্য কি হবে, যে ফসল যে লাগাবে, যে শস্য লাগাবে, তাহলে তাদের সেই শস্যের জন্য কি জল দরকার, সেই জলটা যদি ঠিকঠাক না পায় তাহলে কি হবে, ফসলটা অর্থাৎ মরে যাবে। তো ফসলটা যদি মরে যায় তাহলে সেখান থেকে ভিলেজ ইকোনমিটা ডিস্ট্রয় করবে, তাই না। আবার আরবান ইকোনমি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে গেলে ইন্ডাস্ট্রিও কিন্তু কার উপরে ডিপেন্ডেন্ট, ভিলেজ প্রোডাকশনের, অর্থাৎ যে ক্রপ প্রোডাকশনের উপর কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভিলেজ থেকে আমরা যে সমস্ত ক্রপ প্রডিউস হয় সেগুলো যে প্রাইমারি র মেটেরিয়ালস হিসাবে আমরা নিই, অর্থাৎ কোনো একটা কারখানা এস্টাবলিশ হলো, দেখা গেল যে বিস্কিট কারখানা এস্টাবলিশ হলো, তার যে র মেটেরিয়ালস, অর্থাৎ বিস্কিট কারখানাটা সেটা কি, সেটা হচ্ছে সেকেন্ডারি ইকোনমি, অর্থাৎ প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। তো তার যে হুইট থেকে আরম্ভ করে যে র মেটেরিয়ালসটা সেখানটা কোথা থেকে আসবে, ভিলেজ থেকে আসবে, অর্থাৎ গ্রাম্য এলাকা থেকে আসবে, এগ্রিকালচার থেকে আসবে। সুতরাং এগ্রিকালচারটা যদি না হয় তাহলে কি হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে পসিবল হবে, ঠিক আছে। সুতরাং আমরা কিভাবে হাউ দ্য ভিলেজ অ্যান্ড সিটিজ, অর্থাৎ আরবান এরিয়া, they are interlinked or interconnected through the মাল্টিপারপাস রিভার প্রজেক্ট বা ড্যামের মাধ্যমে কিভাবে ইন্টারকানেক্টেড, ঠিক আছে। সুতরাং সেই জন্য আমাদের কি হলো, স্বাধীনতার পরে আমাদের ড্যাম বেশি বেশি করে ড্যাম এস্টাবলিশের প্রতি আমাদের বেশি জোর দেওয়া হলো। সেই জন্য এটাকে টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া জওহরলাল নেহরু এটাকে বলেছিল। তো এবার তো আমরা মাল্টিপারপাস রিভার প্রজেক্টের ড্যামের বিভিন্ন রকম সুবিধাগুলো দেখলাম, কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে ডেভেলপমেন্টের সাথে সাথে কিছু তার মানে অসুবিধাও আছে, ঠিক আছে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এই যে মাল্টিপারপাস রিভার প্রজেক্টের কি কি মানে অসুবিধা, ডিমেরিটস এবং তার পরিপ্রেক্ষিতে কি কি আন্দোলন হয়েছিল, ঠিক আছে, সেটাকে আমরা দেখব, ঠিক আছে। তো সুতরাং নেক্সট ভিডিওতে আমরা সেই সম্পর্কে পড়ে নেব। So be connected and keep learning and subscribe my channel Radical Learning. Thank you for watching.